নমস্কার, আমি অর্ণব। বিগত প্রায় বেশ কিছুদিন ধরে বিভিন্ন ডাক্তারেরা উঠে আসছেন খবরে। কখনো মর্মান্তিকভাবে নিগৃহীত হয়েছেন তাদের কেউ, কখনো তারা জোর গলায় বিচার চেয়ে পথে নেমেছেন, কখনো নিজেরাই জড়িয়ে পড়েছেন ঘোর দুর্নীতিতে। জানেন, ছোটবেলায় খুব সর্দি কাশিতে ভুগতাম বলে ডাক্তার নামের লোকটার সঙ্গে মাসে 3 বার করে আমার সাক্ষাৎ হতোই। যে ডাক্তারবাবু আমায় দেখতেন, গেলেই কোলে নিয়ে আদর করতেন, বাড়ি আসার সময় একটা করে লজেন্স দিতেন। সাঁতার শিখতে শুরু করে নিউমোনিয়া বাঁধিয়ে তার শুশ্রূষায় সেরে ওঠার পর মাকে ডাক্তারবাবু ভগবান বলতে শুনে ভেবে উঠছি, ঠাকুরের আসনে তাহলে ওর ফটো নেই কেন? ডাক্তারবাবুকে খারাপ শুধু একসময় মনে হতো, যখন তিনি ইঞ্জেকশন দিতে চাইতেন। আমি ইঞ্জেকশনে ছোট থেকেই খুব ভয় পেতাম। কিছু কিছু ডাক্তার যে সত্যি খারাপ মানুষ হতে পারেন তা জানার জন্য অনেকটা বড় হতে হয়েছে। আমার আজকের গল্প সেই ডাক্তারদের উদ্দেশ্যে, যারা এখনো রোগীর চিকিৎসার জন্য প্রাণপণ করেন, যাদের মানুষের জন্য প্রাণ কাঁদে, যারা এই বিষাক্ত সমাজে দাঁড়িয়েও নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে চলেছেন দুর্নীতির হাতে মাথা বিক্রি না করতে। এ এক ডাক্তারের গল্প, তার জীবনের গল্প, আর তার ফড়িংয়ের মতো উজ্জ্বল ছোট্ট মেয়েটির গল্প। আসুন শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন অমলা দেবীর লেখা চন্দ্র ডাক্তার। এতগুলা গ্রামের মধ্যে একমাত্র ডাক্তার চন্দ্র ডাক্তার। এ তরফে এত বড় ডাক্তার আর নাই। পাশ করা ডাক্তার। কি পাশ করা, কোথায় পাশ করা, সেসব জানিবার প্রয়োজন নাই। এই কথা জানিয়া রাখিলেই চলিবে, চন্দ্র ডাক্তার বড় ডাক্তার, যাহার কাছে নগাঁয়ের তারিণী কবিরাজ এবং সনবুনির বুড়া হরিশ নাপিত তারাও কলিকা পায় না। ধুতির ওপর কলাবদ্ধ কোট পরিয়া, মাথায় হ্যাট চড়াইয়া, ঘোড়ায় চড়িয়া চন্দ্র ডাক্তার ডাক্তারি করিয়া বেড়ান। ঘোড়া খুব শিক্ষিত ঘোড়া। মাঠের 1 হাত মাত্র চওড়া আলের ওপরে এদিক ওদিক না পড়িয়া অবলীলাক্রমে চলিয়া যাইতে পারে। ঘোড়া রাখিতেও ডাক্তারের 1 পয়সা খরচ নেই। বাড়ি ফিরিয়া ডাক্তার ঘোড়া ছাড়িয়া দেন। সমস্ত রাত্রি পুকুরের জল ও মাঠের ঘাস খাইয়া ঘোড়াটা ঠিক সকালে ঘরে ফেরে। আশ্চর্য শিক্ষিত ঘোড়া। চন্দ্র ডাক্তার অত্যন্ত বদমেজাজি লোক। রোগীরা সবসময় ভয়ে সন্ত্রস্ত। ধমক তো লাগিয়াইয়াছে, ঘোড়ার চাবুকটাও মাঝে মাঝে তাহাদের পিঠ ছুঁইয়া যায়। তাহাতে যদিও তাহারা কিছু মনে করে না, যে গাভী দুধ দেয় তাহার লাত সহ্য করা তাহাদের অভ্যাস আছে। চন্দ্র ডাক্তারের বৈঠকখানায় তাহার ডিসপেন্সারি, 2টা কাচের আলমারি, তাহার ভিতরে রকমারি ঔষধ, লাল নীল কত রঙের। ঔষধ শুদ্ধ আলমারি 2টার দাম গ্রামের লোক এখনো হিসাব করিয়া ঠিক করিতে পারে নাই। ঘরের একপাশে একটা টেবিলের ওপর কতগুলি শিশি রাখা, একটা ওজন করিবার নিক্তি ও মেজার গ্লাস দিয়ে সাজানো। তাহারই সামনে একটা টুলে বসিয়া বড় চুরির 55 পাল কম্পাউন্ডারি করে। অবশ্য ডাক্তার থাকিলে তাহার সামনে টুলে বসিবার সাধ্য 55 পিতামহেরও নাই, তখন দাঁড়াইয়া কাজ করিতে হয়। ঘরের অন্যদিকে একটা টেবিল ও চেয়ার লইয়া চন্দ্র ডাক্তার বসেন। রোগীরা খাড়া দাঁড়াইয়া থাকে। যাহারা অক্ষম তাহাদের উবু হইয়া বসিবার হুকুম আছে। এই চন্দ্র ডাক্তার বিপত্নিক। 8 বছর পূর্বে তাহার পত্নী নারায়ণী ইহলোক ত্যাগ করেন। এই কার্য করিয়া নারায়ণী ভালো করিয়াছেন কিনা সে সম্বন্ধে গ্রামের মহিলা সমাজে সকলের মত এক নহে। একদল বলে, নারায়ণীর হাড় জোড়াই আছে, এই কাঠখোট্টা দুর্মুখ স্বামী লইয়া সংসার করাচ্ছে চিতায় শোয়া ঢের ভালো,
অন্যতল বলে, আহা, রাজার মতো স্বামী, রাজকন্যার মতো মেয়ে ছাড়িয়া সোনার সংসার ভরাডুবি করিয়া যাওয়া কি সোজা মা? নারায়ণী হতভাগিনী। রাজকন্যার মতো মেয়ের নাম কল্যাণী। 10 বছরের মেয়ে, ফুটফুটে রং, ছিপছিপে গরম, এক মাথা ছোট ছোট কোঁকড়ানো চুল। কখনো কোনোদিন চিরুনি স্পর্শ করিয়াছে বলিয়া মনে হয় না। পরনে ময়লা ডুরে শাড়ি, গাছ কোমর বাঁধা, কচি মুখ দুষ্টামিতে ভরা। দুর্দান্ত মেয়ে, কখনো ধীরে চলিতে জানে না, ছুটিয়াই চলে। গাঁয়ের তাহার সমবয়সী মেয়েদের সে একেবারেই তোয়াক্কা করে না। ছেলেরাই তাহার বন্ধু, তাহারাও তাহার সঙ্গে পারিয়া উঠে না। গাছের মগডালে উঠিয়া পাখির ছানা সংগ্রহ করায়, নদীতে সাঁতার দেওয়ায়, শৈলীমাসির বাড়ির দেওয়াল টপকাইয়া ভর্তি দুপুরে রোদে শুকাতে দেওয়া আচারের হাঁড়ি হইতে আচার চুরি করায় সেই তাহাদের অগ্রণী। মার্বেল ও গুলিটান্ডা খেলায় কেহ তাহার সমকক্ষ নয়। লুকোচুরি খেলায় কেহ তাহাকে খুঁজিয়া বাহির করিতে পারে না। গ্রামের পিতামাতাদের তরফ হইতে তাহার বিরুদ্ধে নালিশ প্রতিনিয়ত জমিয়া উঠে, কিন্তু ডাক্তারের কাছে কিছুই পৌঁছয় না। যা দুর্দান্ত মানুষ, হয়তো মেয়েটাকে মারিয়া ফেলিবে। আহা, মাহারা মেয়ে, সকলে স্নেহও করে। কখনো কোনো প্রবীণা হয়তো কল্যাণীকে অনেক কষ্টে বাগ মানাইয়া কোলের কাছে টানিয়া আনিয়া আদর করিয়া জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে কল্যাণী, তোর বাবা তোকে ভালোবাসে? কল্যাণী অপরিচ্ছন্ন ছাঁকড়া চুলে ভরা মাথা নাড়িয়া স্পষ্ট জবাব দেয়, না। প্রশ্ন হয়, তোর পিসিমা তোকে ভালোবাসে না? কল্যাণী ততোধিক ঘাড় নাড়িয়া জবাব দেয়, না। সঙ্গে সঙ্গে মন্তব্য করে, পুরি টাইনি। আবার প্রশ্ন হয়, তোকে কেউ ভালোবাসে না? হ্যাঁ রে কল্যাণী। কল্যাণী বলে, কেন, বিশু ভালোবাসে। পিসিমাটি চন্দ্র ডাক্তারের দুঃসম্পর্কিয়া ভগ্নী। নারায়ণীর মৃত্যুর পর ডাক্তারের সংসার তরীর হাল ধরিয়াছেন। বিশু পুরাতন চাকর। সত্যই চন্দ্র ডাক্তার সংসার সম্বন্ধে উদাসীন। সকালে বাহির হইয়া যান, রাত্রে কখন ফেরেন তাহার ঠিক নাই। সংসারে কি হইতেছে, কে আসিতেছে, কে যাইতেছে, এমনকি মাতৃহীন মেয়েকে কে দেখে, কে যত্ন আত্মি করে, কিছুই লক্ষ্য করেন না। নিজের কাজ লইয়াই আছেন। নিজের শরীর ও স্বাচ্ছন্দ্যের দিকেই তাহার লক্ষ্য আছে নাকি, তাহাও নাই। আহারের ঠিক নাই, নিদ্রার ঠিক নাই, যেন একটা যন্ত্র, মায়া মমতাহীন, অনিবার্য বিরামহীন গতিতে চলিয়াছে তো চলিয়াছেই। ভাদ্র মাস শেষ। অবিশ্রান্ত বর্ষণের মধ্যেই নিঃশব্দ চরণে অলক্ষ্যে কখন শরৎ লক্ষ্মী আসিয়া পৌঁছিয়াছেন। আকাশ মেঘহীন, স্নিগ্ধ প্রভাত রৌদ্রে গাছের পাতাগুলি চিকচিক করিতেছে। দিগন্ত প্রসারী মাঠ সবুজ শস্যে ভরিয়া গিয়াছে। পুকুরে থই থই করা জলে অজস্র শালুক ও পদ্ম ফুটিয়াছে। গ্রামের পথঘাট জলে কাদায় ভর্তি। মাঠের ঘরগুলি বর্ষার দাপটে বিপর্যস্ত। অসংখ্য ঝোপঝাপে মশকের দল বাসা বাঁধিয়াছে। সবিক্রমে ম্যালেরিয়া দেখা দিয়াছে। ঘরে ঘরে রোগীর আর্তনাদ। চন্দ্র ডাক্তারের ডিসপেন্সারিতে সকাল হইতে রোগীর ভিড় সেই দুপুর রাত্রি পর্যন্ত। ডাক্তারের সময় নাই। তাহার শিক্ষিত ঘোড়া গ্রাম হইতে গ্রামান্তরে চলিয়াছে তো চলিয়াছেই। একদা প্রভাত, গ্রামের পুরশিবের মন্দিরের আটচালাতে পাঠশালা আরম্ভ হইয়া গিয়াছে। ছেলের দল কলরব করিয়া পড়িতেছে। বুড়া পণ্ডিত মহাশয় একটা চাটাইয়ের ওপর বসিয়া সুতা বাঁধা নিকেলের চশমা চোখে দিয়া প্রায় উপর হইয়া একটা পুরানো খবরের কাগজ পড়িতেছেন। হঠাৎ একটা হুঙ্কার করিয়া পণ্ডিত মহাশয় সোজা হইয়া বসিলেন এবং চশমাওয়ালা মুখটাকে কোনো এক বিশেষ দিকে ফিরাইয়া হাঁক দিলেন, এনারা
ওখানে গোল হচ্ছে কেন রে? সব নিস্তব্ধ, টু করিলে শোনা যায়। ন্যাড়া প্যানপ্যানে গলায় চিৎকার করিয়া কহিল, আমি নই পণ্ডিত মশাই, সদা গল্প করছে কলির সঙ্গে। অর্থাৎ কল্যাণী। গুরু মহাশয় গলা বাড়াইয়া ডাক ছাড়িলেন, কল্যাণী, তুই এতদিন আসিসনি কেন রে? কল্যাণী কহিল, বাবা পড়তে বারণ করেছে পণ্ডিত মশাই। পণ্ডিত কহিলেন, তা বারণ করেছে তো এসেছিস কেন? যা এখান থেকে, নিচে পড়বে না, কাউকে পড়তেও দেবে না। ছেলেদের দিকে তাকাইয়া একটু উচ্চাঙ্গের হাসি হাসিয়া কহিলেন, গুবড়ে পোকা যেমন বাতি নষ্ট করে, তোরা দেখেছিস কি? তেমনই আর কি। হঠাৎ পণ্ডিত মহাশয় মাথায় হাত দিয়া চিৎকার করিয়া উঠিলেন। সদানন্দে স্লেটখানা সশব্দে তাহার মাথায় আসিয়া পড়িয়াছে। তাহার পরে দৃশ্য কে বর্ণনা করিবে? ছেলেদের কলরবের সহিত পণ্ডিতের চিৎকার মিশিয়া যেন হাট বসিয়া গেল। কিছুক্ষণ পর দেখা গেল ঝোপঝাপ বনবাতার ভাঙিয়া কল্যাণী ছুটিয়াছে এবং তাহাকে ধরিবার জন্য তাহার পিছনে প্রাণপণে ছুটিতেছে কতকগুলি ছেলে। সেদিন চন্দ্র ডাক্তারের ডাক্তারখানায় ভিড়ের অন্ত নাই। গ্রাম গ্রামান্তর হইতে রোগী ও রোগীর আত্মীয়ের দল আসিয়া পৌঁছিয়াছে। ডাক্তারখানার ভিতরে রোগী দেখা চলিতেছে। এখানের কাজ সারিয়া ডাক্তারকে এখনই বাহির হইতে হইবে। তারপর গ্রাম হইতে গ্রামান্তরে খুঁড়িয়া খুঁড়িয়া সারা দিন, বোধ করি রাত্রি পর্যন্ত রোগী দেখিতে হইবে। চন্দ্র ডাক্তারের মেজাজও সেদিন ভালো নয়। মাঝে মাঝে এই গর্জন হইতেছে। একজন রোগী কি খাইব জিজ্ঞাসা করায় ডাক্তার যাহা ব্যবস্থা করিয়াছেন তাহা আর যাহাই হোক, রোগীর পথ্য তো নহে। দূর গ্রাম হইতে আগত এক ব্যক্তি লাঠি ও লণ্ঠন হাতে করিয়া এই ডাক্তারখানার ভিতর ঢুকিয়াছিল বলিয়া এমন তাড়া খাইয়াছে যে সে লণ্ঠন ফেলিয়া দিয়া কোথায় ছুটিয়া পলাইয়াছে। পঞ্চানন তো 2 বার মার খাইতে খাইতে বাঁচিয়া গিয়াছে। এক ব্যক্তি ঔষধের দাম কম দেওয়ায় ডাক্তার তাহার টাকা পয়সা ডাক্তারখানার বাহিরে ছুঁড়িয়া ফেলিয়া দিয়াছেন। সে বেচারি তাহার না খুঁজিয়া পাওয়া সিকিটা এখনো পর্যন্ত খুঁজিয়া বেড়াইতেছে। এমন সময়ে কলরব করিতে করিতে পণ্ডিত মহাশয় ও কতকুলা ছেলে আসিয়া হাজির হইল। পণ্ডিতের মাথার ডান পাশটা একটুখানি কাটিয়া গিয়া রক্ত পড়িতেছে। ছেলেরা কেহ হাতে কেহ পায়ে আহত হইয়াছে বলিয়া জানাইল। পণ্ডিত গ্রামের সকলে শ্রদ্ধাভাজন। তাহাকে তদাবস্থায় দেখিয়া সকলেই তাহার চারিদিকে ভিড় করিয়া ফিসফিস করিয়া সহানুভূতি ও বিরক্তি প্রকাশ করিতে লাগিল। এক ব্যক্তি কহিল, ডাক্তারবাবুর কাছে যান না আপনি। ইঙ্গিতে কহিল, ঘরের মধ্যেই আছেন। ডাক্তার দাঁড়াইয়া দাঁড়াইয়া স্টেথোস্কোপ দিয়া একজন রোগীর বুক পরীক্ষা করিতেছিলেন। মাঝে মাঝে ধমক চলিতেছিল, খাড়া হয়ে দাঁড়াও, কই জোরে নিঃশ্বাস ফেলো দেখি, এবাস ফেরো, ইত্যাদি। পণ্ডিত মহাশয় একেবারে ঘরে ঢুকিয়া পড়িলেন। পঞ্চানন তাহাকে ঢুকিতে নিষেধ করিতে গিয়া তাহার রক্তাক্ত মস্তক দেখিয়া অস্ফুট চিৎকার করিয়া উঠিল। সেই চিৎকার শুনিয়া ডাক্তার তাহাকে ধমকাইতে গিয়া পণ্ডিত মহাশয়কে দেখিতে পাইলেন এবং বিস্মিত হইয়া প্রশ্ন করিলেন, আপনার একি? পণ্ডিত মহাশয় মাথায় হাত দিয়া উবু হইয়া বসিয়া পড়িলেন। ডাক্তার জিজ্ঞাসা করিলেন, এই বয়সে মারামারি করতে গিয়েছিলেন নাকি? পণ্ডিত খান্নারিয়া জানাইলেন, না। প্রশ্ন হইল, জাননি তো মারল কে? পণ্ডিত কহিলেন, মেরেছে আপনার মেয়ে কল্যাণী। ডাক্তার আশ্চর্য হইয়া গেলেন। তাঁহার মেয়ে কল্যাণী? এই বুড়া পণ্ডিতকে এমন করিয়া মারিবার মতো তাহার বয়স হইয়াছে নাকি? প্রশ্ন করিল, আমার মেয়ে তো নেহাত বাচ্চা, সে আপনাকে মারবে তা কি সম্ভব? বলিয়া
একবার পঞ্চাননের দিকে ও তাহার পর দুয়ারে ভিড় করিয়া দণ্ডায়মান রোগীগণের দিকে তাকাইলেন। তাহারা এক সঙ্গে ঘাড় নাড়িয়া জানাইল তাহারাও এক বিন্দু বিশ্বাস করে না। পণ্ডিতের সর্বাঙ্গ চলিয়া গেল। মেয়ে মারিয়াছে, তাহার বাবা কোথায় একটু সান্ত্বনা দিবে, না মিথ্যা নালিশ করিতে আসিয়াছে বলিয়া শাসাইতেছে। যেমন মেয়ে তাহার তেমনই পাপ। পণ্ডিত মহাশয় উঠিয়া দাঁড়াইলেন, কহিলেন, আগে হ্যাঁ, খুব সম্ভব। আপনার মেয়ে বাচ্চা হলে কি হবে মশাই? তার স্বভাবটি তো আর বাচ্চার মতো না, দুর্দান্ত বদমাইশ। শুধু কি আমাকেই মেরেছে নাকি? দেখুন না। বলিয়া দরজার দিকে তাকাইতেই ন্যাড়া ও নন্দ দুই হাতে ভিড় ঠেলিয়া ঘরে ঢুকিয়া পণ্ডিতের দুই পাশে দাঁড়াইল। তাহাদের একজনের হাতে দাঁতের দাগ, তাহাতে বিন্দু বিন্দু রক্ত জমিয়াছে, অন্যজনের পা কাটিয়া গিয়াছে। পণ্ডিত কহিতে লাগিলেন, পাঠশালার ছেলেগুলোকেও মেরে একসা করে দিয়েছে। এত বড় বদমাইশ মেয়ে আমি জীবনে দেখিনি মশাই। সবাইকে অতিষ্ঠ করে তুলেছে। আপনার খাতিরে কেউ কিছু বলে না, নইলে। গ্রামের লোকগুলোকে হাত দেখাইয়া কহিলেন, এই তো এরা সবাই সব জানে, কিন্তু আর তো পারা যায় না মশাই। এর প্রতিকার করুন, আর নয় বলে দিন সব ছেড়ে ছুড়ে দিয়ে গা থেকে উঠে যাই। এতগুলো কথা একসঙ্গে বলিয়া পণ্ডিত হাঁপাইতে লাগিলেন। দম লইয়া আবার বলিতে লাগিলেন, আমার অপরাধ কি? না সকালে আজ 1 মাস পরে পাঠশালা গিয়েছিল। জিজ্ঞাসা করলাম, কল্যাণী এতদিন আসনি কেন মা? এই কথাটি শুধু ভালো করে বলেছি তো কি তেজ মেয়ের। বলে, বাবা আমাকে তোমার কাছে পড়তে মানা করেছে, বলেছে বুড়ো কিছু জানি না। বললাম, ছি মা, মিথ্যে কথা বলতে নেই। তো মশাই একখানা স্লেট দিয়ে দরাম করে মাথায় বসিয়ে দিলে, গলগল করে রক্ত বেরুতে লাগলো। কি করি ভাবছি, তখন দেখি শোঁশো করে ঢিল পড়ছে এর মাথায় তার মাথায়। উফ, কি দজ্জাল মেয়ে মশাই! ও মেয়ে আপনার ডাকাত হবে যদি না এখন থেকে শাসন করেন। ডাক্তারের সর্বাঙ্গে আগুন ধরিয়া গেল। এতগুলা রোগীর সামনে এমন অপমান! একবার মনে হইল চাপকাইয়াই বুড়া পণ্ডিতকে সোজা করিয়া দেন, কিন্তু সামলাইয়া লইয়া রোগীগুলাকে ধমক দিয়া সরিয়া যাইতে বলিলেন এবং চাবুকটি লইয়া বাহিরে আসিয়া দাঁড়াইয়া পণ্ডিতকে প্রশ্ন করিলেন, কই, কোথায় সে? পণ্ডিত মহাশয় ডাক্তারের রাগ দেখিয়া ভরকাইয়া গিয়া কাঁচুমাচু করিয়া বলিলেন, আগে তা কি করে জানবো? ধরতে পাঠিয়েছি। কে করে জানবো? আনতে পারেননি তো নালিশ করতে এসেছেন কেন? যান, ধরে আনুন। বলিয়া যেভাবে হাতের চাবুক চালাইলেন, পণ্ডিতের মনে হইল তাহারই গায়ে পরে বুঝি এক ঘা। ঠিক এই সময় কতগুলি ছেলে চ্যাংদোলা করিয়া কল্যাণীকে লইয়া উঠানে নামাইল। ডাক্তার লাফ দিয়া কল্যাণীর কাছে আসিয়া হুকুম দিলেন, সোজা হয়ে দাঁড়া। তিনি যেন কল্যাণীকে এই প্রথম দেখিলেন। জবা ফুলের মতো রাঙা টকটকে মুখ, অপরিচ্ছন্ন বসন, সর্বাঙ্গ ধূলিময়, অপরাধিনীর মতো নতমস্তকে তাহার সম্মুখে দাঁড়াইয়া। সহসা বিদ্যুৎ লেখার মতো সন্তান বাৎসল্য মুহূর্তের জন্য তাহার গাঢ় মেঘাচ্ছন্ন হৃদয়কে দ্বিধাবিভক্ত করিয়া এ প্রান্ত হইতে ও প্রান্ত পর্যন্ত খেলিয়া গেল। কিন্তু সে শুধু পলকের জন্য। সে আলো অন্ধকারকে গাঢ়তর করিয়া দিল মাত্র। ডাক্তার ধমক দিয়া প্রশ্ন করিলেন, দুষ্টুমি করেছিস? অশ্রুরুদ্ধ কণ্ঠে একবার পিতার মুখের দিকে তাকাইয়া পরক্ষণেই মাথা নিচু করিয়া কল্যাণী ঘাড় নাড়িয়া জবাব দিল, না। সঙ্গে সঙ্গে পণ্ডিত ও ছেলের দল হৈ হৈ করিয়া উঠিল। ডাক্তার ধমক দিলেন, চুপ। কল্যাণীকে কহিলেন, মুখ তোল, আমার দিকে তাকা। কল্যাণী ভয়ে ভয়ে মুখ তুলিয়া চাহিল। ডাক্তার বলিলেন, করেছিস কিনা সত্যি বল। কল্যাণী নীরব। ডাক্তার আবার ধমক দিয়া বলিলেন, কি হলো বল।
কল্যাণী তবু কোনো কথা বলে না। তারপর সব করিয়া চাবুক পড়িল। কল্যাণী কাঁদিয়া উঠিয়া বলিল, করেছি বাবা। তারপর চাবুকের পর চাবুক পড়িতে লাগিল। কল্যাণী একবার পলাইবার চেষ্টা করিল, পার কয়েক তিরবির করিয়া লাফাইল, তারপর মাটিতে লুটাইয়া পড়িয়া চিৎকার করিয়া কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিল, আর করব না। তারপর উপুর হইয়া দুই হাতের মধ্যে মাথা গুঁজিয়া দিয়া এক টানা কাঁদিতে লাগিল। তখনও চাবুক পড়িতে লাগিল। একজন ডাক্তারকে থামাইবার চেষ্টা করিল, কিন্তু দু একখা চাবুক খাইয়া নিবৃত্ত হইল। পণ্ডিত তো নির্বাক, এত বেশি শাস্তি তিনি আশা করেন নাই। হাত জোর করিয়া কহিলেন, আর থাক ডাক্তার বাবু, আমি ওর হয়ে মাপ চাচ্ছি। ডাক্তার তাহাকে থমকাইয়া দিলেন, বলিলেন, সরে যান। এমন সময় ভিড়ের ওদিক থেকে একজন বৃদ্ধ ছুটিয়া আসিয়া কল্যাণীর ওপর উপুর হইয়া পড়িল। সে পিশু, পুরাতন ভৃত্য। তাহার পিঠেও খাদুই চাবুক কষাইয়া দিয়া ডাক্তার চাবুকটা ছুড়িয়া ফেলিয়া দিয়া সোজা ডিসপেন্সারিতে চলিয়া গেলেন। কল্যাণী তখন নিষ্পন্দ তন্দ্রাচ্ছন্ন হইয়া গিয়াছে। নির্মম কষাঘাতের প্রত্যেকটি চিহ্ন তাহার মুখে পৃষ্ঠে, তাহার ফুলের মতো কোমল শুভ্র সর্পদেহে মোটা মোটা নীল শিরার মতো ফুলিয়া উঠিয়াছে। তাহাতে বিন্দু বিন্দু রক্ত ফুটিয়া উঠিয়াছে। কচি সবুজ শস্যে ভরা দিগন্ত বিস্তৃত মাঠ, তাহার মাঝে মাঝে ছোট ছোট দ্বীপের মতো গ্রামগুলি জাগিয়া আছে। মেঘশূন্য আকাশে সূর্য অনল বর্ষণ করিতেছে। সেই রৌদ্রে ডাক্তার ঘোড়ায় চড়িয়া গ্রাম হইতে গ্রামান্তরে রোগী দেখিয়া ফিরিতেছেন। মাঠে চাষারা কাজ করিতেছে। ডাক্তারের ঘোড়া তাহারা দূর হইতে চিনিতে পারে। এর নাম হই ডাক্তার বাবু বলিয়া মাথাটা প্রায় মাটির কাছে নোয়াইয়া প্রণাম করে। ডাক্তার তাহা লক্ষ্যও করেন না, সোজা চলিয়া যান। দিন অবসান প্রায়, সূর্য দিগন্ত রেখার উপরে আসিয়া দাঁড়াইয়াছে। এমন সময় ডাক্তার একটা গ্রামে প্রবেশ করিলেন। দুই ধারে ঘন বাঁশঝাড়ের মধ্যে অন্ধকার সুড়িপথ। সেই কর্দমময় পিচ্ছিল পথে ডাক্তার ঘোড়ায় চড়িয়া অতি সন্তর্পণে চলিতে লাগিলেন। কখনো মাথা নোয়াইয়া, কখনো এক হাত দিয়া মুখের সামনে আসিয়া পড়া বাঁশের ডালকে ঠেলিয়া সরাইয়া দিয়া। ভিজা মাটির শ্যাঁতা গন্ধ নাকে আসিতে লাগিল, কখনো বা ডোবার পচা জলের গন্ধ। বাঁশঝাড়ের নিচে সাদা সাদা ছাতা উঠিয়াছে। একটা হেলে সাপ রাস্তার এপাশ হইতে ওপাশে দ্রুত বঙ্কিম গতিতে চলিয়া গেল। বাঁশের বন পার হইয়া একটা ছোট পুকুর, কচুরিপানায় সমস্ত পুকুরটা ছাইয়া গিয়াছে, জল পর্যন্ত দেখা যায় না। তাহার পারে একটা প্রকাণ্ড বটগাছ, অসংখ্য ঝুড়ি নামাইয়া কতকাল ধরিয়া দাঁড়াইয়া আছে কে জানে। তাহার তলায় ইহার মধ্যেই অন্ধকার ঘনাইয়া উঠিয়াছে। সেইখানে একটা লোক দাঁড়াইয়া আছে। ডাক্তারের ঘোড়া দেখিয়া সেই লোকটা আগাইয়া আসিল। গলায় কাপড় তো দেওয়াই ছিল, দুই হাত জোর করিয়া ডাক্তারকে নমস্কার করিল। ডাক্তার তাহাকে জিজ্ঞাসা করিলেন, চৌধুরীদের বাড়ি দেখাইয়া দিতে পারো? লোকটি কহিল, হুজুর, আমি চৌধুরী বাড়িরই লোক, আপনাকে নিয়ে যাওয়ার জন্যই দাঁড়িয়ে আছি। লোকটা পথ দেখাইয়া লইয়া চলিল। আঁকা বাঁকা পথ, কখনো গৃহস্থের বাড়ির পাশ দিয়া, কখনো দেব মন্দিরের সম্মুখ দিয়া চলিয়াছে। গৃহবধূগণ কলসী কক্ষে জল লইয়া গল্প করিতে করিতে গৃহে ফিরিতেছে। ডাক্তারকে দেখিয়া ঘোমটা টানিয়া তাহারা রাস্তার এক পাশে সরিয়া দাঁড়াইল। পাঠশালায় ছুটির পর ছেলেরা কোলাহল করিতে করিতে ঘরে ফিরিতেছিল। তাহারা ডাক্তারের ঘোড়া দেখিয়া আপাতত গৃহগমন স্থগিত রাখিয়া ঘোড়ার পাছু পাছু চলিল। একজন বিধবা প্রৌঢ়া
মাথার চুল পুরুষদের মতো ছোট ছোট করিয়া ছাঁটা, এবং সেই মাথার ওপরে লজ্জা নিবারণের জন্য একটুখানি আবরণ। এক হাতে কাপড় হাঁটু পর্যন্ত তুলিয়া তিরিং তিরিং করিয়া এখান হইতে সেখান লাফাইয়া অতি কষ্টে সুচিতা রক্ষা করিয়া আসিতেছিলেন। ছেলেগুলাকে কহিলেন, এই ছোড়ারা আসতে চল না, গায়ের জল ছিটিয়ে দিয়ে এই ভর সন্ধ্যায় নামাবি নাকি? কে একজন লোক জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা পিসি, চন্দ্র ডাক্তার আমাদের গাঁয়ে এলো যে বড়। পিসি বিনাইয়া বিনাইয়া কহিল, আর বাবা কি বলবো বলো, আমাদের মহেশের মেয়েটার ভারী অসুখ, বাঁচে কি না বাঁচে। লোকটা কহিল, কেন আমাদের ভূষণ ডাক্তার? ভূষণ গ্রামের ডাক্তার। পিসিমা কহিলেন, ভূষণই তো দেখছিল বাবা, তা কিছু করতে পারলে কই? তারপর কাছে সরিয়া আসিয়া কণ্ঠস্বর মৃদু করিয়া কহিতে লাগিলেন, ভূষণের তো দোষ নেই বাবা, বিনে পয়সায় চিকিৎসে। মহেশের তো কিছু নেই, দুবেলা হাঁড়ি চড়া দায়। তবু ভূষণের দয়া ধর্ম আছে বলতে হবে, দুবেলা দেখছে শুনছে, যতদূর সাধ্যই করেছে। একটি কাটাকুড়িও তো মহেশের কাছে পায়নি। তারপর ঠকিলিয়া কণ্ঠস্বর আরও মৃদু করিয়া কহিতে লাগিলেন, কাল সন্ধ্যেবেলায় তুলসী তলায় বসে চরকা সুতো তুলছি, মহেশের বউটা এলো কাঁদতে কাঁদতে, বলে টাকা ধার দাও। আমি বাচ্চা কোথায় পাবো টাকা? শেষে মাগি হাতের রুলি দুটো আমার হাতে গুঁজে দিয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আমার বাচ্চা নরম মন, কারোর কান্না দেখতে পারিনে। বললাম, বউ চুপ কর, দেখি কুঁজে পেতে। খুঁজতে খুঁজতে দেখি নক্কির হাড়ির ভিতর 5টি টাকা, সিঁদুরে মাখানো টাকা, তাই দিলাম। আহা, ভারী ভালো মেয়ে মহেশের, মা দুর্গার ইচ্ছে সেরে উঠলে বাঁচি, তুক্কা তুক্কা। বলিয়া 2 হাত জোর করিয়া যেদিকে গ্রামের দুর্গা মন্দির অবস্থিত সেই মুখ হইয়া প্রণাম করিলেন। গ্রামের এক প্রান্তে চৌধুরীদের বাড়ি। এককালে ইহারা গ্রামের মধ্যে বর্ধিষ্ণু ছিল, কিন্তু কালক্রমে বংশবৃদ্ধির অনুপাতে আয় বৃদ্ধি না হওয়ায় এবং ভূসম্পত্তি বহু অংশে বিভক্ত হওয়ায় ইহাদের প্রত্যেকেরই অবস্থা খারাপ হইয়া দাঁড়াইয়াছে। এখন বাড়ি হইতে ইঁট ও চুন খসিতেছে, দরজা জানালা ভাঙিয়া পড়িতেছে, দেওয়ালের ফাটল হইতে কাজ কচাইতেছে। গৃহলক্ষ্মী তো কোন দিন বিদায় লইয়াছেন, অলক্ষ্মী আসর জমাইতেছে। চৌধুরী বাড়ির সামনে আসিয়া ডাক্তার ঘোড়া হইতে নামিয়া যে লোকটি তাহাকে পথ দেখাইয়া আনিল তাহাকে ঘোড়াটি আগলাইবার জন্য হুকুম দিলেন। চৌধুরী বাড়ির কতকগুলি যুবক ও প্রৌঢ় ব্যক্তি তাহার জন্য এতক্ষণ অপেক্ষা করিতেছিল। তাহারা আগাইয়া আসিয়া ডাক্তারকে অভিবাদন করিল। ডাক্তার মাথাটা মাত্র হেলাইয়া প্রত্যভিবাদন করিয়া জিজ্ঞাসা করিলেন, মহেশ চৌধুরীকে? সকলে একসঙ্গে একজন যুবককে দেখাইয়া দিল। যুবকটির বয়স 30-এর বেশি হইবে না। দারিদ্র্যের মলিন স্পর্শে তাহার সুগৌর বর্ণ তামাটে হইয়া গিয়াছে, দেহ শীর্ণ ও নুবছ। অনিবার্য বিপদের ছায়া তাহার মুখে কালিমালি বন করিয়াছে। শুষ্ক মুখে সে একটু আগাইয়া আসিয়া কহিল, আগে আমি। ডাক্তার তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার মুখের দিকে তাকাইয়া কহিলেন, আপনার মেয়ে বয়স কত? মহেশ কহিল, এই 10 বছর হবে। ডাক্তার কহিলেন, ও চলুন, আপনার বাড়ি চলুন। কে একজন কহিল, আগে একটুখানি বিশ্রাম। ডাক্তার রুক্ষ কণ্ঠে জবাব দিলেন, বিশ্রাম করতে তো আসেনি মশাই। ইটের তৈয়ারি ফটক, কিন্তু দরজাগুলি তালি দেওয়া। ফটক পার হইলেই ছোট এক টুকরা উঠান, তাহার একদিকে একটি খড়ের চালওয়ালা রান্নাঘর, তাহারই সামনে দিয়া ঘরের নর্দমা ফ্যাট ফ্যাট করিতেছে। উঠোনের আর একদিকে তুলসী মঞ্চ, এবং তাহারই কাছে এক টুকরা মাটির ওপরে শাকসবজি উৎপাদনের চেষ্টা। একটা লাউয়ের ডগাকে সেখান হইতে লইয়া গিয়া রান্নাঘরের চালে তুলিয়া দেওয়া হইয়াছে।
সে মনের সুখে ডাল মেলিয়া সমস্ত চালটা ভরাইয়া দিয়াছে। আর একটু গেলে ছোট্ট একখানি রোয়াক। রোয়াকে উঠিলেই সামনে একটি লম্বা ঘর। ভিতরটা অন্ধকার, জানালার পালাই নেই। গৃহের ব্যবহার্য ও অব্যবহার্য জিনিসপত্রে সমস্ত ঘরটা ঠাসাই হইয়া গিয়াছে, এবং তাহারই একটু স্থান কোনো মতে বাঁচাইয়া সেখানে চাটাইয়ের ওপরে মলিন শয্যা পাতিয়া মেয়েকে শোয়ানো হইয়াছে। ডাক্তারকে দেখিয়া মলিন বসনা অবগুণ্ঠিতা রমণী পাশের দ্বার দিয়া অন্য ঘরে উঠিয়া গেল। ডাক্তার ঘরে ঢুকিয়া নাক সিটকাইলেন। একটা ভ্যাপসা গন্ধ নাকে ঢুকিল। কে একজন একটা লণ্ঠন লইয়া আসিল। তাহারই আলোকে ডাক্তার রোগীর শয্যা পার্শ্বে আসিয়া দাঁড়াইলেন। মহেশ একটা ভাঙা চেয়ার আগাইয়া দিল। ডাক্তার তাহা প্রত্যাখ্যান করিয়া রোগীর শয্যা পার্শ্বেই বসিয়া পড়িলেন। ছিন্ন মলিন শয্যার উপরে শুইয়া একটি 10 বছরের মেয়ে, বৃন্তচ্যুত প্রায় পুষ্পের মতো মলিন বিবর্ণ। লেলিহান জিহ্বা দিয়া করাল ব্যাধি যেন তাহার দেহের লাবণ্যকে লেহন করিয়া লইয়াছে। অস্থিচর্মসার দেহ বিছানার সহিত মিশিয়া আছে। জীবন প্রদীপ স্তিমিত প্রায়। রুক্ষ কেশের মধ্যে শুধু তাহার মুখখানি একটি কোমল কোরকের মতো ফুটিয়া আছে। মরণের ছায়া এখনো তাহাকে স্পর্শ করিতে পারে নাই। রোগী পরীক্ষা করিয়া ডাক্তার মুখ গম্ভীর করিলেন। প্রশ্ন করিলেন, কে দেখেছে? ইতিমধ্যে গ্রামের ডাক্তার ভূষণচন্দ্র আসিয়া ভিড়ের মধ্যে দাঁড়াইয়াছিল। সকলে ঠেলাঠেলি করিয়া আগাইয়া দিয়া তাহাকে দেখাইয়া দিয়া কহিল, আগে ইনি। ডাক্তার তাহার দিকে কঠোর দৃষ্টিতে তাকাইয়া কহিলেন, কি রোগের চিকিৎসা করেছেন আপনি? জবরদস্ত হাকিমের সম্মুখে সাক্ষীর মতো ভূষণ কহিল, আগে ম্যালেরিয়া জ্বর, ফিভার মিক্সচার কুইনাইন দিয়েছি, বিনে পয়সায় দিয়েছি। ডাক্তার ধমক দিয়া কহিলেন, এরকম রোগী কতগুলো চিকিৎসা করেছেন আপনি? ভূষণ সম্মিলিত গ্রামবাসীগণের দিকে তাকাইয়া দম লইয়া কহিল, আগে বহুত বহুত, এই তো সেদিন রায়দের পেঁচর। ডাক্তার ধমক দিয়া কহিলেন, থামো, তোমার রোগীর ফিরিস্তে শুনতে চাই না আমি। এ রোগ ম্যালেরিয়া নয়, টাইফয়েড। নাম শুনেছ কখনো? ভূষণ ফ্যালফ্যাল করিয়া তাকাইয়া রহিল। তাহার বাংলা চিকিৎসার বহিটিতে এই রোগের নাম লেখা আছে বলিয়া স্মরণ হইল, কিন্তু এই অজপাড়াগায় যে এমন বিদকুটে রোগ আসিয়া জুটিবে তাহা সে জানিবে কি করিয়া? মহেশের উপর তাহার অত্যন্ত রাগ হইতে লাগিল। এদিকে তাহার ওষুধ ও ভিজিটের দাম 1 পয়সা দিবার পর্যন্ত নাম করে না, কিন্তু চন্দ্র ডাক্তারকে ডাকিবার সময় পয়সা জুটিয়াছে। নেমো খারাম। যে লোকগুলা তাহার দিকে প্যাট প্যাট করিয়া তাকাইয়াছিল, পুঁথিবাদ 2-1 তাহার অবস্থা দেখিয়া মুচকিয়া হাসিতেছিল। সে মনে মনে তাহাদের মুণ্ডপাত করিতে লাগিল। গৃহদেবতাকে স্মরণ করিয়া কহিল, হে প্রভু, হে পাষণ্ড ডাক্তারের হাত হতে আমাকে রক্ষা করো প্রভু। ইহার কাণ্ড জ্ঞান নাই, এতগুলো লোকের সামনে অপমান করবে, হয়তোবা মারিয়াই বসিবে। আর এই লোকগুলা যারা প্রত্যহ প্রভাতে ও সন্ধ্যায় আমার ডিসপেন্সারিতে চা তামাক ধ্বংস করে, বিনা পয়সায় ঔষধ খায়, 1 বিন্দু সাহায্য করিবে না, বরং দাঁত বাহির করিয়া হাসিবে। ডাক্তার চোখ পাকাইয়া কহিতে লাগিলেন, মেয়েকে তো তুমি মেরেই ফেলেছ, তোমাকে জেলে দেওয়া উচিত, তা তুমি জানো? ভূষণের পাতুইটা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল। ডাক্তার মহেশের দিকে তাকাইয়া কহিলেন, মিথ্যেই ডেকেছেন আমাকে, চিকিৎসা করবার তো কিছুই নেই। আজ রাত্রির যদি পার হয় তাহলে কাল সকালে খবর দেবেন খন। বলিয়া ডাক্তার উঠিয়া পড়িলেন। মহেশ ডাক্তারের 2 হাত জড়াইয়া অশ্রুরুদ্ধ কণ্ঠে কহিল, ডাক্তারবাবু। আর বলিতে পারিল না।
ডাক্তার হাত ছাড়াইয়া লইয়া কহিলেন, কি করব মশাই, উপায় নেই, আমার হাতের বার হয়ে গেছে। বলিয়া ডাক্তার গটগট করিয়া ফিট ঠেলিয়া বাহিরে একেবারে অন্ধকার উঠানে আসিয়া দাঁড়াইলেন। সহসা একটি নারী মূর্তি অন্ধকারে টলিতে টলিতে আসিয়া ডাক্তারের পায়ের নিচে পড়িয়া তাহার দুই পা চড়াইয়া ধরিয়া উচ্চৈস্বরে কাঁদিয়া উঠিল, কহিল, আমার মেয়েকে বাঁচাইয়া দিয়া যান ডাক্তারবাবু। তাহার জুতায় মাথা ঠুকিতে ঠুকিতে কহিতে লাগিল, যাবেন না ডাক্তারবাবু, যেতে দেব না আপনাকে, আমার মেয়েকে বাঁচান, আমার মেয়ে গেলে আমি কি নিয়ে থাকব। চন্দ্র ডাক্তার প্রস্তর মূর্তির মতো দাঁড়াইয়া রহিলেন, কি করিবেন কিছুই বুঝিতে পারিলেন না। এরূপ অভিজ্ঞতা তাহার আগে ছিল না। তিনি রোগীকে শাসন করিতে পারেন, রোগীর আত্মীয় স্বজনের পিঠেও চাবুক চালাইতে তাহার বাঁধে না, কিন্তু এই যে বিশ্বস্ত কুন্তলা, স্খলিত বসনা, অন্তঃপুরচারিণী নারী সমস্ত লজ্জা বিসর্জন দিয়া আসন্ন মৃত্যু সন্তানের জীবন কামনায় তাহার পায়ের নিচে আসিয়া মাথা ঠুকিতেছে, ইহাকে লইয়া তিনি কি করিবেন? তিনি চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন, সান্ত্বনা দিলেন না, কাহাকেও ডাকাইয়া রমণীকে লইয়া যাইবার অনুরোধ করিলেন না। চুপ করিয়া সেই বুক ফাটা মর্মভেদী ক্রন্দন শুনিতে লাগিলেন। সেই ক্রন্দন তাহার সমস্ত অন্তর্লোকে ব্যাপ্ত হইয়া রণিত অনুরণিত হইতে লাগিল। সেই ক্রন্দন তীক্ষ্ণ বর্ষা ফলকের মতো বিদ্ধ করিয়া করিয়া তাহার কোন তন্ত্রাগত বিস্তৃত প্রায় স্মৃতিকে জাগ্রত করিতে লাগিল। সহসা ডাক্তারের চোখের সামনে বহুদিন পূর্বের একটি ছবি ভাসিয়া উঠিল। তখনও তিনি সংসারে ভালো করিয়া প্রবেশ করেন নাই। কল্যাণী তখন 6 মাসের। সেই সময় কল্যাণীর শক্ত অসুখ হইয়াছিল, ডাক্তার হাল ছাড়িয়া দিয়াছিল। তখন তাহার তরুণী পত্নী নারায়ণী ঠিক এমনই করিয়া উপুর হইয়া পড়িয়া ঠিক এমনই বুক ফাটা কান্না কাঁদিয়াছিল। সেই ছবি অন্ধকারের চবনিকার ওপরে উজ্জ্বল হইতে উজ্জ্বলতর হইতে লাগিল। সেই ছবি তাহার নিকটবর্তী হইতে লাগিল। পরিশেষে তাহার মস্তিষ্কের মধ্যে প্রবেশ করিয়া তাহাকে বিভ্রান্ত করিল। মুহূর্তের জন্য তাহার মনে হইল যেন তাহার প্রিয়তমা নারায়ণী কল্যাণীর জীবন কামনায় তাহারই পায়ের নিচে লুণ্ঠিতা। তাহারই তীব্র ক্রন্দন অন্ধকার রাত্রির বুক চিরিয়া ঊর্ধ্বে, বহু ঊর্ধ্বে উত্থিত হইয়া সুদূর তারকালোককে স্পন্দিত করিতেছে। শুধু মুহূর্তের জন্য। তারপরে ডাক্তার আত্মস্থ হইলেন, মহেশকে ডাকিয়া কহিলেন, মহেশবাবু, আপনার স্ত্রীকে নিয়ে যান, দেখি কি করতে পারি। বলিয়া ডাক্তার ঘরের মধ্যে ফিরিয়া গিয়া সেই ভাঙা চেয়ারে বসিলেন। জিজ্ঞাসা করিলেন, এখানের কেউ ঘোড়ায় চড়তে পারে? ভূষণ এতক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়াছিল। লুপ্তপ্রায় খ্যাতিকে পুনরুদ্ধার করিবার জন্য সচেষ্ট হইয়া আগাইয়া আসিয়া কহিল, আগে আগে আমি পারি। আপনি পারেন? বেশ, আমার ঘোড়া নিয়ে আমার ডিসপেন্সারিতে যান, কম্পাউন্ডার এখনো সেখানে আছে। বলিয়া খচখচ করিয়া একটা কাগজে কতগুলো ঔষধের নাম লিখিয়া তাহার হাতে দিয়া কহিলেন, এই ওষুধগুলো নিয়ে আসবেন, 8 ঘন্টার মধ্যে আসা চাই কিন্তু। ভূষণ কৃতার্থ হইয়া গেল, কহিল, আগে আমি 15 মিনিটের মধ্যে ফিরে আসব। বলিয়া দ্রুতপদে বাহির হইয়া গেল। তারপর সমস্ত রাত্রি ধরিয়া মৃত্যুর সহিত সংগ্রাম চলিতে লাগিল। প্রতি মুহূর্তে মৃত্যু গগনস্পর্শী তরঙ্গ তুলিয়া এই অসহায় ক্ষুদ্র জীবন্তরীকে গ্রাস করিতে চেষ্টা করিতে লাগিল। কিন্তু ডাক্তার সুদক্ষ নাবিকের মতো দৃঢ় অকম্পিত হস্তে হাল ধরিয়া অক্লান্ত চেষ্টায়
রাত্রি শেষে জীর্ণতরীকে কুলে উত্তীর্ণ করিলেন। রোগী নিদারুণ ক্লান্তি ও অবসাদে নিদ্রা যাইতে লাগিল। ডাক্তার তখন মহেশকে কহিলেন, মহেশবাবু, আর ভয় নেই, আপনার স্ত্রীকে মেয়ের কাছে আসতে বলুন। আমি আজ উঠি, কাল এসে দেখে যাবক্ষণ। বলিয়া ডাক্তার উঠিয়া দাঁড়াইলেন এবং ঘরের বাহির হইয়া গেলেন। মহেশ সঙ্গে সঙ্গে গেল এবং সেই ধার করা 5টি টাকা বাহির করিয়া ডাক্তারবাবুকে দিতে গেল। ডাক্তার তাহার হাতটি ঠেলিয়া দিয়া একবার তাহার মুখের দিকে তাকাইলেন, তারপর অন্ধকারে গৃহের বাহির হইয়া গেলেন। গৃহে ফিরিয়া ডাক্তার ডিসপেন্সারিতে দরজায় ধাক্কা দিতেই বিশু দরজা খুলিয়া দিল। ঘরের এক কোণে একটা লণ্ঠন জ্বলিতেছিল। ডাক্তার ঘরে ঢুকিয়া একটা চেয়ারে বসিয়া পড়িলেন। নিদারুণ ক্লান্তিতে দেহ অবসন্ন, তবু তাহার মনে হইতেছিল আজ যেন তাহার জীবন সার্থক হইয়া গিয়াছে। বিশু জানালাগুলি খুলিয়া দিয়া অন্তঃপুরের মধ্যে পিসিমাকে জাগাইবার জন্য চলিয়া গেল। ডিসপেন্সারির পাশের ঘরে বিশু শয়ন করে। ডাক্তার সেই ঘরে প্রবেশ করিলেন। ঘরের এক কোণে একটা প্রদীপ জ্বলিতেছে। তাহার ক্ষীণ আলোকে ডাক্তার দেখিলেন পাশাপাশি 2টা খাট। একটা খাটে মলিন শয্যায় কল্যাণী নিদ্রিতা। ডাক্তার প্রদীপটা কল্যাণীর শয্যার পার্শ্বে আনিলেন। কল্যাণীর শয্যায় বসিয়া সেই আলোকে অনেকক্ষণ ধরিয়া কল্যাণীর মুখের দিকে তাকাইয়া রহিলেন। তারপর গায়ে হাত বুলাইতে লাগিলেন। দেখিলেন সকালের প্রহারের চিহ্ন এখনো মিলাইয়া যায় নাই। একটা তীব্র অনুশোচনা তাহার হৃদয়কে বিদ্ধ করিতে লাগিল। ডাক্তার পরম স্নেহের সহিত সেই দাগগুলিতে হাত বুলাইতে লাগিলেন, যেন সমস্ত ব্যথা মুছিয়া লইতে চান। তারপর কল্যাণীর নরম কোকড়ানো চুলগুলি কপালের ওপর হইতে সরাইয়া অতি সন্তর্পণে তাহার কপালে একটি চুম্বন অঙ্কিত করিলেন। বাহিরে নিঃশব্দ তারকাময়ী রজনী ছাড়া ডাক্তারের এই দুর্বলতার আর কেহ সাক্ষী রহিল না। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। জানেন, একটা কথা না অনেকের মুখেই শুনি, আমি আমার ছেলে মেয়েকে খুব ভালোবাসি কিন্তু ওকে বুঝতে দিই না। অনেক মানুষকেও বলতে শুনেছি বাবা মা খুব ভালোবাসতেন কিন্তু কখনো মুখে বলেননি। আমি এখানে হয়তো অনেক প্যারেন্টদের থেকে বয়সে অনেক ছোট, প্যারেন্টিংয়ের কোনো অভিজ্ঞতাও নেই আমার, তাও একটা অনুরোধ করব, ছেলে মেয়েদের যখন ভালোই বাসেন তখন তাদেরকে না জানতে দিন। আপনি খুব রিজার্ভড ইন্ট্রোভার্ট হলেও 9 মাসে 6 মাসে একবার অন্তত তাদের পাশে গিয়ে বসুন। তাদের জানান আপনি তাদের ভালোবাসেন, তাদের ভালো লাগা মন্দ লাগার পরোয়া করেন, তাদের সম্বন্ধে জানতে চান। বিশ্বাস করুন, এতে না তারা হাতের বাইরে বেরিয়ে যাবে না, বরঞ্চ ভরসা পাবে। ঘরে বাইরে যেখানেই ঠক্কর খাবে আপনাকে এসে আগে জানাবে, আপনার পরামর্শ চাইবে। যাদের ভালোই বাসেন তাদের সে কথা জানাতে সমস্যা কি? সকলে, বিশেষ করে ছোটরা, সব নিজে থেকে আন্দাজ করে নিতে পারে না। হয়তো তারা বড় হয়ে বুঝতে পারবে আপনি তাদের ভালোবাসতেন, কিন্তু ছোটবেলাটা না ততদিনে এক বুক অভিমান নিয়ে পেরিয়ে যাবে। আমার কথা এই পর্যন্তই। কেউ ধৃষ্টতা মনে করলে ক্ষমা করে দেবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব শিগগিরই। সকলে খুব ভালো থাকবেন, ভালো রাখবেন, সাবধানে কালী পুজো কাটাবেন কিন্তু। শুভরাত্রি।